নমস্কার, আমি সৃজা। হরিয়ানা থেকে বিজেপির রাজ্যসভার নির্বাচিত সাংসদ রামচন্দ্রের জ্যাংরা তিনি আজকে একটা আলোচনা সভায় বলেছেন যে পেহেলগামের যে ঘটনা ঘটেছে, মানে মাত্র এক মাস আগে পেহেলগামে যে 4 জন জঙ্গি ভারতবর্ষের 26 জন পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সেই 26 জন যে হত্যা যাদের হয়েছে সেই সংখ্যা নাকি আরো অনেক কম হতো, শুধুমাত্র সেই সমস্ত পর্যটকদের স্ত্রীরা যথেষ্ট পরিমাণে বীরাঙ্গনা ছিলেন না সেই কারণের জন্য। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তাদের স্ত্রীরা হাত জোর করে জঙ্গিদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেছিলেন, জীবন ভিক্ষা চেয়েছিলেন, আর সেই কারণের জন্যই জঙ্গিরা তাদের ছাড়েনি। বরং উল্টে যদি সেই সমস্ত স্ত্রীরা জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের ময়দানে চলে যেতেন তাহলে নাকি 26 জনের মৃত্যু হতো না, আরো অনেক কম হতো মৃত্যু। এরকম একটা অসংবেদনশীল এবং অসামঞ্জস্যপূর্ণ এবং অসৌজন্যমূলক কথা আজকে বলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্রের জ্যাংরা। আর রাজ্যসভার সাংসদের এই বক্তব্যের সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্ন উঠে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যারা পর্যটক ছিলেন, যারা পেহেলগামে বেড়াতে গিয়েছিলেন, তারা আসলে বেড়াতে গিয়েছিলেন। আমরা কেউ কোনোদিন ভাবতে পারি না যে বেড়াতে গিয়ে সেখানে কোনো যুদ্ধক্ষেত্র পরিস্থিতি তৈরি হবে। আমাদের সেখানে কোনো মার্শাল আর্ট বা কুংফু বা ক্যারাটে এগুলো ট্রেনিং নিয়ে যেতে হবে, বা অগ্নিবীরের ট্রেনিং নিয়ে যেতে হবে, আমরা সেখানে গিয়ে যুদ্ধ করব। বেড়াতে যাওয়া মানে আমাদের মনটা একটা অন্যরকম মানসিকতায় থাকে, আমরা আনন্দে থাকি। সেখানে গিয়ে যে আমাদেরকে হঠাৎ করে যুদ্ধ শুরু করতে হবে, কোনো মানুষই এরকম ভাবতে পারেন না, ভাবার কথাও নয়, এটা কোনো সুস্থ চিন্তা ভাবনাই নয়। আর যদি সত্যি সত্যি বেড়াতে গিয়ে এখন থেকে মহিলাদের বা অন্যান্য মানুষদেরও যুদ্ধে লিপ্ত হতে হয়, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় যে স্বরাষ্ট্র মন্ত্রক চলছে, যে আইবি চলছে, যে সেনাবাহিনী চলছে, যে পুলিশ চলছে, মানে টোটাল যে সুরক্ষা ব্যবস্থাটা চলছে, সেটার জন্য যে ট্যাক্সের টাকা মানুষ দিচ্ছেন, ভারতবর্ষের মানুষ সেটা কেন দিচ্ছেন? তাহলে এই ট্যাক্সের টাকাটা বন্ধ করে দেওয়া হোক, ভারতবর্ষের সুরক্ষার যে সিস্টেম সেটা বন্ধ করে দেওয়া হোক, তাহলে মানুষ বুঝে নেবে যে তারা নিজেদের সুরক্ষা তাদেরকে নিজেদেরকে দিতে হবে। তাহলে আমরা আর ভরসা করব না আমাদের দেশের সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে স্বরাষ্ট্র দফতর থেকে শুরু করে আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো যারা রয়েছে তাদের কারোর উপরে। প্রথম এটা গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের পর্যটনের যে প্রজেক্ট বা যে মিশন, সেটাকে বলা হয় ইনক্রেডিবল ইন্ডিয়া, কিন্তু এই রাজ্যসভার সাংসদ যে মন্তব্য করছেন, যে স্টেটমেন্ট দিচ্ছেন, তাতে মনে হচ্ছে এই মিশনকে চেঞ্জ করে ইনক্রেডিবল ইন্ডিয়া থেকে ইনক্রেডিবল প্রপোজিশন করা উচিত। কারণ এরকম একটা অদ্ভুত চিন্তা ভাবনা, অদ্ভুত স্টেটমেন্ট যা তিনি দিচ্ছেন, তা সত্যি আমরা কেউ কখনো চিন্তা করে উঠতে পারি না। এমনকি আমরা দেখলাম যে এই সাম্প্রতিককালে যে নীতি আয়োগের বৈঠক হলো, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে এমন একটা স্পটকে তুলে আনতে হবে যেটা গোটা পৃথিবীর মানুষকে আকর্ষণ করবে, তারা সেখানে বেড়াতে আসবেন। তো সেটার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে। তো সেই রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে কি এবার তাহলে অগ্নিবীরের ট্রেনিংকে ইনক্লুড করা হবে? অর্থাৎ মানুষ বেড়াতে গেলে তারা অগ্নিবীরের ট্রেনিং নিয়ে যাবেন, কারণ আমাদের ভারতবর্ষের যে সমস্ত নিরাপত্তার সিস্টেমগুলো রয়েছে তারা কেউ কাজ করে না। তাই জন্য আমাদের রাজ্যসভার সাংসদ তিনি বলে দিচ্ছেন যে ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে মহিলাদেরকে, তাদের নিজেদের সুরক্ষা এবং তাদের স্বামীদের, তাদের প্রিয়জনদের সুরক্ষার দায়িত্ব তাদের নিজেদেরকে নিতে হবে। অর্থাৎ একে তো সদ্য 1 মাস হয়েছে এই সমস্ত মহিলারা তাদের সব থেকে কাছের মানুষকে হারিয়ে ফেলেছেন, সেটা তো একটা যন্ত্রণা অবশ্যই রয়েছে তাদের মনে। তার মধ্যে আমরা বাংলায় যে প্রবাদ বলি, কাটা ঘায়ে নুনের ছিটে, এটা ঠিক সেটাই মানে বলা যেতেই পারে যে এরকম একটা যন্ত্রণার মধ্যে একজন মহিলাকে এরকম একটা অসামঞ্জস্যপূর্ণ, অসংবেদনশীল এরকম একটা কথা বলে তাকে আরো বেশি অপমানের মুখে ঠেলে দেওয়া, এটা বোধহয় একমাত্র বিজেপি দলের সাংসদের পক্ষেই সম্ভব বলে আমার মনে হয়। মহিলাদের ক্ষেত্রে বিজেপি বরাবরই এরকমই আচরণ করে এসছে, এটা নতুন কিছু নয়। এটা তো গেল এই হরিয়ানার এই সাংসদের কথা। আমরা যদি একটুখানি দেখি পুরনো কথা, তাহলে দেখবো ঠিক একদিন আগে আমরা দেখেছি মধ্যপ্রদেশে বিজেপি নেতা তিনি প্রকাশ্যে যৌনাচার করছেন হাইওয়ের মধ্যে, এবং সেখানেও একজন মহিলাকে তিনি যেভাবে ট্রিট করছেন, মহিলা হিসেবে ভাবতে আমাদের লজ্জা বোধ হয় যে এটা বোধহয় একটা জাতীয় দল, যে জাতীয় দল 1925 সালে তৈরি হয়েছে এবং 100 বছর ধরে যারা রয়েছে, এবং এই মুহূর্তে যারা গত 10 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, ভারতবর্ষ চালাচ্ছে, দেশ চালাচ্ছে, সেই দলের একজন নেতা তিনি হাইওয়ের মধ্যে, এটা বোধহয় গোটা ভারতবর্ষের ইতিহাসেই প্রথম, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি যে এরকম একটা অশালীন আচরণ, একটা অশালীন যৌনাচার একজন নেতা
একটি একটি জাতীয় দলের নেতা তিনি প্রকাশ্যে করছেন, সেটা আবার সিসিটিভি ফুটেজ থেকে গোটা ভারতবর্ষের মানুষ জানতে পারছেন। আসলে এই যে বিজেপি বা এই যে আরএসএস, এরা বরাবরই মনুবাদে বিশ্বাসী। এরা মহিলাদেরকে এই নজরেই দেখে, মহিলাদেরকে নরকের কীট হিসেবে দেখা এটা একটা খুব স্বাভাবিক প্রবণতা আরএসএস বা বিজেপির নেতৃত্বের মধ্যে, নেতাদের মধ্যে। গোলওয়ার্কারের বাঞ্চ অফ থটস এটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে উনি প্রতিটা ছত্রে কিভাবে মহিলাদের বিরুদ্ধে বিষোদ্গার করে গেছেন। তাই মহিলাদেরকে যে এই সমস্ত নেতারা, তারা যে শুধুমাত্র একটা ইউজ করার জন্য টুল হিসেবে দেখবে, যৌনাচারকে যে শুধুমাত্র একটা টুল হিসেবে দেখবে এবং মহিলাদেরকে যে কোনো সম্মান দেবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এটা তো প্রথম নয়, আমরা স্বাধীনতার পরেও দেখেছি 1950 সালে যখন মহিলাদেরকে পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়ার জন্য হিন্দু কোড বিল আনা হয়েছিল। সেই বিলের বিষয়ে যখন কমিউনিস্ট নেত্রী মণিকুন্তলা সেন তিনি একটা আলোচনা সভা ডেকেছিলেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে, যে মহিলাদের এই যে পৈতৃক সম্পত্তিতে অধিকারের ফলে বিবাহিত মহিলাদের পৈতৃক সম্পত্তিতে অধিকারের জন্য কি কি সুবিধা পাবে, এই বিলের আলোচনার জন্য উনি ডেকেছিলেন সেই সময় কংগ্রেস নেত্রী সরোজিনী নাইডুকে। তো সেই সরোজিনী নাইডু যখন মঞ্চে উঠেছিলেন এই হিন্দু কোড বিলের সুবিধা বোঝানোর জন্য, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি দলবল নিয়ে এসে, তার দলবল নিয়ে এসে সেই মঞ্চ ভেঙে দেন এবং সরোজিনী নাইডুকে মঞ্চ থেকে নিচে নামতে বাধ্য করেন। কারণ হিন্দু কোড বিলে মহিলাদের পৈতৃক সম্পত্তিতে অধিকার নিয়ে কথা বলা হয়েছে এবং সেইটা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেই সময়কার বিজেপি নেতৃত্ব, সেই সময় তো বিজেপি ছিল না, হিন্দু মহাসভার যে সমস্ত নেতারা ছিলেন তারা সেটা চাননি। কারণ মহিলাদের কোনো রকম কোনো অধিকার, এটা বিজেপির নতুন কিছু নয়। 1925 সালে যখন থেকে বিজেপি তৈরি হয়েছে তখন থেকে এটা তারা মেনে এসেছে যে মহিলাদেরকে কোনো রকম কোনো অধিকার দেওয়া যাবে না, মহিলাদেরকে তারা মানুষ হিসেবে গণ্যই করে না। এবং এখনো পর্যন্ত আমরা যদি দেখি, যেখানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মহিলাদের এত অবদান রয়েছে, যেখানে নেতাজি মহিলাদের একটা ঝাঁসি বাহিনী তৈরি করেছিলেন, সেখানে এই 2025 সালে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আরএসএস এর যে বাহিনী, সেখানে মহিলাদের প্রবেশ নিষেধ। এবং এর থেকেই বোঝা যায় যে মহিলাদেরকে ঠিক কোন চোখে বিজেপি বা আরএসএস দেখে। এবং সেই যে মনুবাদী চিন্তাভাবনা, সেই মনুবাদী চিন্তাভাবনার প্রতিফলনই কখনো এই হরিয়ানার রাজ্যসভার সাংসদের বক্তব্যে উঠে আসে, আর কখনো মধ্যপ্রদেশের নেতাদের ব্যবহারের মধ্যে দিয়ে উঠে আসে।